আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির ক্লাসরুমে। আর আজকের ক্লাসরুমে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। আপনাদের সাথে আজকে আলোচনা হবে ব্যাংক জবের সাধারণ জ্ঞান নিয়ে। আমরা জানি যে সাধারণ জ্ঞান ব্যাংক জবে প্রচুর পরিমাণে আসে এবং সাধারণ জ্ঞানের যে ভান্ডার, তথ্য ভান্ডার, সেটার বিশালতাও অনেক বেশি। সো আপনি এই সাধারণ জ্ঞানটা আসলে এই ওশান বা সাধারণ জ্ঞানের যে সমুদ্র, এই সমুদ্র থেকে আপনি কোন জায়গায় সাধারণ জ্ঞানগুলো দেখবেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যেটা করি সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা বিদ্যাবাড়ির ক্লাসরুমে আমরা সাধারণ জ্ঞান নিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলি। বিভিন্ন সময় আমরা দেখবেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সাধারণ জ্ঞান নিয়ে কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদেরকে সাধারণ জ্ঞান নিয়ে বলবো, আসলে যে সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো আপনি ব্যাংক জবের ক্ষেত্রে দেখবেন সেই জিনিসগুলো আমরা বলবো। এবং আরও একটা বিষয় আমরা যেটা করব আজকে, সেটা হলো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের লেকচার শিট থেকে করা কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। লেকচার শিট থেকে আমাদের যে কোশ্চেন্সগুলো হয়ে থাকে সেই কোশ্চেন্সগুলো বা লেকচার শিটে যে কোশ্চেন্সগুলো আসছে, যেগুলো আমরা স্টুডেন্টদেরকে পড়াই, সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি ব্যাংকের প্রিপারেশন নিতে চান, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি আমার প্রায় প্রোগ্রামগুলোতে, আমার সেমিনারগুলোতে বিদ্যাবাড়ির বা আমি যখন ক্লাস নেই তখন, এবং আমি যখন ফেসবুকে লাইভ প্রোগ্রামগুলো নেই, তখন কিন্তু স্টুডেন্টদেরকে আমি বলে থাকি যে আপনি ভালো করতে চাইলে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে সব বিষয়গুলোতে আসলে গুরুত্ব দিতে হবে। সব বিষয়গুলোতে যদি আপনি গুরুত্ব না দেন, ব্যাংকে আসা, ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা, আইসিটি, তাহলে আপনি পারবেন না। কারণ প্রশ্নের প্যাটার্ন সবসময় চেঞ্জ হয় এবং আপনাকে সবগুলো বিষয় সম্পর্কে, সবগুলো জায়গা সম্পর্কে আপনাকে আসলে জানতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ চাকরি পাওয়ার জন্য যে প্রিপারেশান নেয়, অনেক স্টুডেন্ট আছে সে অনেক দিন ধরে পড়ার পরে আসলে সে বুঝতেই পারে না যে সে কীভাবে প্রিপারেশানটা নেবে। আপনার চাকরির প্রস্তুতির পড়ার বিষয়ে আপনাকে একটু কৌশলী হতে হবে এবং আপনি চাকরির প্রস্তুতি পড়ার ব্যাপারে যদি আপনি কৌশলী হন, আপনি যদি সিলেক্টিভ জিনিসগুলো পড়েন এবং আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেই জায়গাগুলোতে যদি আপনি ফোকাস করেন এবং আপনি যদি একটা সঠিক প্ল্যাটফর্ম বেছে নেন, তাহলে আপনার চাকরির পরীক্ষায় ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি। আমি দেখছি এখানে আমাদের সাথে হাসিব আমলা যুক্ত হয়েছে, সে আমাকে সালাম জেনেছে। ওয়ালাইকুম আসসালাম হাসিব, কি খবর আপনার, কেমন আছেন আপনি? সো আমরা যে কাজটা করব আজকের ক্লাসে, আমরা মোটামুটি আমাদের স্টুডেন্টদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কি কি প্রশ্নগুলো আসে এবং কিভাবে জিনিসগুলো আসে। এবং আমরা কিন্তু আজকে কোনো কোশ্চেন না, আজকে আমরা সরাসরি কোশ্চেনে যাব না। আজকে আমাদের ক্লাসের প্যাটার্নটা একটু ডিফারেন্টভাবে আমরা সাজিয়েছি। আজকে আমরা একটু পড়ালেখা করব, কিছু বিষয় আমরা পড়ব। আজকে আমরা দেখব যে আসলে ব্যাংকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং আমাদের লেকচার শিটে থাকা কিছু কোশ্চেনও আমরা কি করব, সলভ করব। সব কিছু মিলেই আজকের ক্লাসটা আমরা করব আর কি। কারণ আমাদের টার্গেট হচ্ছে যে আপনাকে ব্যাংক সম্পর্কে একটা ধারণা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আপনি ব্যাংক জবে যখন প্রিপারেশন শুরু করবেন, আপনি সবগুলো সাবজেক্টে গুরুত্ব দিবেন। এই কারণে আপনি যদি জিকে, বাংলা, আইসিটিতে যদি নাম্বার উঠাতে পারেন এবং ভালো নাম্বার পান, এই 50 মার্কের ভেতরে জিকে, আইসিটি, বাংলা মিলে এটার মধ্যে যদি আপনি ভালো মার্কস পান, তাহলে আপনি এক ধাপে এগিয়ে গেলেন। আপনি ম্যাথ এবং ইংলিশে অবশ্যই গুরুত্ব দিবেন, এর পাশাপাশি এই সাবজেক্টগুলোতে আপনাকে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। চলেন তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে প্রথমে কিছু বিষয় একটু সহজভাবে আলোচনা করব। আমরা যেমন আমাদেরকে যদি বলে, যেমন আমাদের বিভাগ কয়টা, আমি খুব সহজ বিষয়গুলো নিয়ে শুরু করব। আমি সবসময় বলি যে সাধারণ জ্ঞান পড়ার সময় সবসময় আগে সহজ বিষয়গুলো নিয়ে শুরু করবেন। এবং আমি আমাদের লেকচার শিটও যাব। আমরা জানি আমাদের বিভাগ হচ্ছে 8টা বিভাগ। আমাদের কয়টা বিভাগ? 8টি বিভাগ। সো আমাদের এই 8টি বিভাগের মধ্যে আমরা সবাই জানি যে আমাদের সর্বশেষ যেটা বিভাগ সেটাকে বলা হয় ময়মনসিংহ বিভাগ। সর্বশেষ বিভাগ হচ্ছে আমাদের ময়মনসিংহ, তাই না? ময়মনসিংহ। এখন আমাদের যে সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, এই ময়মনসিংহ বিভাগ কয়টা জেলা নিয়ে গঠিত? আমাদের ময়মনসিংহ বিভাগ হলো 4টি জেলা নিয়ে গঠিত। জেলা নিয়ে গঠিত হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে? ময়মনসিংহ আমাদের যে বিভাগ আছে, সর্বশেষ বিভাগ, সে 4টি জেলা নিয়ে গঠিত। এখন এই 4টি জেলার নাম কি? আমরা 4টি জেলার মধ্যে বলতে পারি নেত্রকোনা, আমরা বলতে পারি হলো শেরপুর, আমরা বলতে পারি হচ্ছে জামালপুর, আরেকটা আপনারা বলেন কি হবে? ময়মনসিংহ নিজে, ঠিক আছে? সো
ময়মনসিংহ বিভাগ মোটামুটি 4টা জেলা নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, 4টা জেলা নিয়ে ময়মনসিংহ গঠিত। আপনি যখন যে কোনো প্রিপারেশন শুরু করবেন সাধারণ জ্ঞানে, এই সহজ জিনিসগুলো বা এই জায়গাগুলো নিয়ে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু আসলে প্রশ্ন আসে। আপনার কি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বিভাগ কয়টি, হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ যদি আপনাকে বলে, আপনি বলবেন হচ্ছে 64টা। আমাদের বিভাগ 8টা, জেলা হচ্ছে কয়টা, 64টা, ঠিক আছে। হাউ মেনি ডিভিশনস বললে আমরা বলবো 8টি। আমাদের 64টি জেলার মধ্যে দেখেন, আমাদের যে 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে আমাদের 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। 64টি জেলার ভেতর আমাদের 32টি জেলার সাথে সীমান্ত রয়েছে। 32টি জেলার সাথে সীমান্ত রয়েছে। 32টি জেলার সাথে সীমান্ত রয়েছে আমাদের। কেমন? 32টি জেলার সাথে আমাদের সীমান্ত রয়েছে। এখন আপনাকে যদি প্রশ্ন করে, যে প্রশ্নটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যে আমাদের দেশের সর্বাধিক সংখ্যক সীমান্ত রয়েছে আপনার কোন বা আমাদের ইন্ডিয়ার সাথে কয়টা সীমান্ত আছে, অথবা আমাদের মায়ানমারের সাথে কয়টা সীমান্ত আছে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সো আমাদেরকে যদি বলে যে আমাদের ইন্ডিয়ার সাথে, অর্থাৎ ভারতের সাথে আমাদের কয়টা সীমান্ত আছে, ভারতের সাথে আমাদের সীমান্ত রয়েছে 30টা। তারপরে মায়ানমারের সাথে আমাদের সীমান্ত রয়েছে কয়টা, 3টা। সো টোটাল হচ্ছে 33টা। বাট আমরা কি বলছি, আমাদের সীমান্তবর্তী জেলা হলো 32টা। বাংলা ইংরেজি মিলাই লিখলাম। কেন? কারণ হচ্ছে ভারত এবং মায়ানমার উভয়ের সাথে সীমান্ত আছে বাংলাদেশের যেই জেলার, সেটাকে বলা হয় রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটি জেলার সাথে আমাদের ভারত এবং মায়ানমার উভয়ের সীমান্ত আছে। এবং রাঙ্গামাটি জেলা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রাঙ্গামাটি জেলা হচ্ছে আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা। হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ যদি বলা হয়, তাহলে আমরা মায়ানমারের কথা বলবো। মায়ানমারেরটা হচ্ছে সবচাইতে বড়। আমাদের শামিমা ওয়াহিদ ক্লাস করছেন, ওয়ালাইকুম সালাম, আমি সিলেট থেকে ক্লাস করছি, থ্যাংক ইউ, আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি। সো রাঙ্গামাটি আমাদের আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা। আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, সেটা একটু দেখেন তো। আপনাকে যদি কখনো প্রশ্ন করে যে বাংলাদেশের 7ম বিভাগ কোনটা, তাহলে আপনি রংপুর বিভাগের কথা মনে রাখবেন। রংপুর হলো বাংলাদেশের 7ম বিভাগ। এখন রংপুর বিভাগ নিয়ে আপনার কোন প্রশ্নগুলো আসতে পারে, যেমন ধরেন আপনাকে শুরুতে যদি বলে রংপুর বিভাগভুক্ত জেলা কয়টি, মনে রাখবেন রংপুর বিভাগভুক্ত জেলা হলো 8টি। এখন এই 8টি জেলা মনে রাখার নিয়ম কি, বা এই 8টি জেলা আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন, লাল নীল রং এর 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। লাল নীল রঙের 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। এটা প্রায় সময় আপনি সবসময় যে টেকনিক বেস পড়বেন তা কিন্তু না। আমরা কিন্তু সবসময় যে টেকনিক দেই বিষয়টা কিন্তু তা না। আমরা যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে কিছু টেকনিক দিয়ে, অনেকে মনে করে যে টেকনিক দিলে তার কাছে মনে থাকে, সো ওই হেল্পটা আমরা করার চেষ্টা করি। আপনি টেকনিকটা খাতার মধ্যে লিখবেন, লিখে তারপরে সেখান থেকে আপনি একটা প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন, লাল দিয়ে বাংলাদেশের একটা জেলার নাম বলি আমরা, সেটা হচ্ছে লালমনিরহাট। লাল দিয়ে বাংলাদেশের একটা জেলা হয়, যেটাকে বলা হয় লালমনিরহাট, ঠিক আছে। তারপর আপনি দেখেন, নীল দিয়ে বাংলাদেশের একটা জেলা, সেটা হচ্ছে নীলফামারী, নীলফামারী, ঠিক আছে। তারপরে রং দিয়ে হয় রংপুর, তারপরে কুড়ি দিয়ে হবে কুড়িগ্রাম, কুড়ি দিয়ে হবে কুড়িগ্রাম, গাই দিয়ে হবে গাইবান্ধা, গাই দিয়ে হবে গাইবান্ধা, গাইবান্ধা, ঠিক আছে। পঞ্চ দিয়ে হবে পঞ্চগড়, পঞ্চগড়, এমন। আচ্ছা, ঠাকুর দিয়ে কি হবে? এই ঠাকুর দিয়ে হবে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও। দিন দিয়ে কি হবে? দিন দিয়ে হবে দিনাজপুর, দিন দিয়ে হবে দিনাজপুর, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন
যে আমরা রংপুর বিভাগভুক্ত জেলা নিচের কোনটি, আমরা খুব সহজে জানতে পারি। লাল দিয়ে লালমনিরহাট, নীল দিয়ে নীলফামারী, রং দিয়ে রংপুর, কুড়ি দিয়ে কুড়িগ্রাম, গাই দিয়ে গাইবান্ধা, পঞ্চ দিয়ে পঞ্চগড়, ঠাকুর দিয়ে ঠাকুরগাঁও, দিন দিয়ে দিনাজপুর। তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। তাহলে রংপুর বিভাগভুক্ত জেলা কয়টা? 8টা। খুব সহজে কিন্তু আপনি এটা মনে রাখতে পারছেন। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে এরকম মাঝে মাঝে বিভিন্ন টেকনিক দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আমরা কিন্তু আলোচনা করি। একই সঙ্গে আমরা মাঝে মাঝে যেটা করি সেটা হলো যে আমরা চেষ্টা করি আপনাদেরকে ম্যাপ দিয়ে প্রত্যেকটা জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে কোন জায়গাটা কি আছে। সাধারণ জ্ঞান আপনাকে প্রস্তুতি শুরু করতে হলে আপনাকে বেসিক বিষয় থেকে ধরতে হবে এবং আপনাকে রেগুলার পত্রপত্রিকা, ক্লাস, এই জিনিসগুলোর আপডেট থাকাটা আপনার জন্য প্রচণ্ড পরিমাণ জরুরি। কারণ এই জিনিসগুলোর আপডেট থাকলে আপনি সাধারণ জ্ঞান মনে থাকবেন। এখন আসেন আমরা একটু আমাদের কয়েকটা প্রশ্নে একটু চলে যাই, দেখি তো আপনারা পারেন কিনা। আমরা কয়েকটা ইয়েতে চলে যাই একটু। আচ্ছা, এখন আপনারা একটু বলেন তো, পরীক্ষা আসে কিছু প্রশ্ন আপনারা একটু আলোচনা করেন। যেমন এই প্রশ্নটা আপনারা দেখেন, এই প্রশ্নটা, প্রথম প্রশ্নটা আপনারা দেখেন তো আপনি পড়া থেকে যেটা আপনাকে পড়ালাম সেটা থেকে আপনি পারেন কিনা। এটা আমাদের লেকচার শিটে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটাকে আমরা টিচার্স ওয়ার্ক বলি। আপনি বলেন তো, হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া? উত্তর কি হবে? হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া? 24, 30, 32 এবং আরেকটা আছে হচ্ছে আপনার এখানে উত্তর হচ্ছে 35। তো দেখি আপনারা পারেন কিনা, কোনটা হবে দেখি বলেন তো উত্তর কোনটা হবে। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার কয়টা আছে দেখি পারেন কিনা। হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া, দেখি পারেন কিনা, কোনটা হবে উত্তর। দেখি আপনারা উত্তর দেন, দেখি পারেন কিনা। আপনাদেরকে লেকচার শিট থেকে সলভ করাচ্ছি, দেখি পারেন কিনা। পড়ার থেকে আপনি কিভাবে জিকেটা পড়তে পারেন সেটা একটু দেখেন কেমন, দেখি পারেন কিনা। হাসি মধু আদাব, কী খবর? হুমায়রা আদাব, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? আমি দেখতে পাচ্ছি ইউটিউবে অনেকে আমাদের ক্লাস করছে। আতিকুল ক্লাস করছে, আতিকুল অনেক অ্যান্সার করছে, ভেরি গুড আতিকুল। সো কোনটা হবে দেখি? ওকে, ভেরি গুড। সো এটার উত্তরটা হবে হলো হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া। আমরা জানি ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার আছে কয়টা? 30টা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি এটা। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো একটু, দেখেন একটু। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার? অ্যাডজাসেন্ট মানে ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে কোনটার বর্ডার রয়েছে? কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি, কোনটা হবে বলেন? উত্তর কোনটা হবে? কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি, কোনটা হবে উত্তর বলেন? কোনটা হবে? কোনটা হবে দেখি পারেন কিনা। দুইয়ের উত্তর কোনটা হবে দেখি, এটা পারেন কিনা আপনারা। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, কোনটা হবে দেখি পারেন কিনা। সবাই চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণ জ্ঞান আপনি যত পড়বেন তত ভুলবেন, তত আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে আপনি সাধারণ জ্ঞানটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। এবং ভুলাটা এটা একটা পার্ট এবং এটা একটা প্রসেস, এটা আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গাগুলো থেকে আপনাকে আসলে বের করে আনতে হবে যে আসলে আপনি নিজেকে কতটা ঝালাই করতে পারেন। ভুল করবেন, শুদ্ধ করবেন, আবার চেষ্টা করবেন, এভাবেই চলবে এবং একটা সময় পারবেন। সো এটা কি? এটা হচ্ছে দেখেন, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে রাঙামাটি। এটার উত্তর হচ্ছে ডি, রাঙামাটি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা দেখি। দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা হবে বলেন তো? বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা হবে? এটা বাংলাদেশ এমপ্লয়মেন্ট ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসারে আসছে। কুমিল্লা, রাঙামাটি, ময়মনসিংহ, চট্টগ্রাম। 23 সালের পরীক্ষা এটা আসছে, দেখেন 23 সালের পরীক্ষা, বাংলাদেশ এমপ্লয়মেন্ট ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার, দেখেন কোনটা হবে বলেন? এই প্রশ্নটার উত্তর কোনটা হবে? দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করেন। ওকে, এটার উত্তর হবে হলো রাঙামাটি। এবার বলেন, ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের ট্যুরিজম ক্যাপিটাল কোনটা? আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে এটা আসছে। সো ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ কোনটা হবে? 4 নম্বর প্রশ্নটা। কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, খুলনা। ট্যুরিজম ক্যাপিটাল বলা হয় কাকে?
ট্যুরিজম ক্যাপিটাল বলা হয় কাকে? একটু ভেবে চিন্তে উত্তর দেন। ঠিক আছে, অনেকে ডিস্ট্রিক্ট দিয়েছে, আমরা ডিস্ট্রিক্ট বলেছি, আমরা ডিভিশন বলি নাই কিন্তু। চট্টগ্রাম কেন দিচ্ছেন অনেকে? এটার উত্তর দেখছেন, ডিস্ট্রিক্ট এবং ডিভিশনের মধ্যে অনেকের উত্তর ভুল হয়। ঠিক আছে, সো এটা কি হবে? ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ কোনটা হবে? ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ কোনটা হবে দেখি পারেন কিনা। ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ, 4-এর উত্তর কোনটা হবে দেখি, চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, খুলনা, কোনটা? ওকে, ট্যুরিজম ক্যাপিটাল বলা হয় আমাদের কক্সবাজারকে। কাকে বলা হয়? কক্সবাজার। আপনি দেখেন তো এই প্রশ্নগুলো কোথা কোথা থেকে আসছে। আপনি প্রথম যে প্রশ্নটা সলভ করছেন সেটা বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আসছে এটা, ঠিক আছে। তারপরে প্রথম প্রশ্নটা কিন্তু ঢাকা ব্যাংকের এমটিও পরীক্ষা আসছে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে। হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া। আমি যদি দেখাচ্ছি প্রশ্নগুলো কোথায় আসছে দেখেন। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। শাহজালাল ইসলামী ব্যাংকের এমটিও পরীক্ষা আসছে এটা। ওকে, দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়মেন্ট ব্যাংক, এটা অলরেডি বলেছি আপনাদেরকে আমি। ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ কোথায় আসছে? সার্কেল অ্যাডজাসেন্ট, তারপরে চট্টগ্রাম, পটুয়াখালী, খুলনা। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো আসছে এবং এখানে দেখবেন এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তার মানে আমরা আমাদের লেকচার শিটে যেই কাজটা করি, আমরা যে সলভগুলো সাজাই সেখানে প্রচুর পরিমাণে আপনার কোশ্চেন দেই, যেই কোশ্চেনগুলো আমরা পাশে লিখে দেই আসলে কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো বা কোন পরীক্ষায় প্রশ্নটা আসছে। আপনি কিছু ওয়ান ওয়ার্ড অ্যান্সার দেখেন, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। আপনারা অনেকে জিকের রিটেন পার্ট নিয়ে চিন্তা করেন যে আসলে আমাদের জিকের যে রিটেন পার্টটা হবে, রিটেন পার্টটা কিভাবে হবে। আমরা সেই রিটেন পার্টের জন্য লেকচার শিটের ভেতরে আমরা ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিয়ে দিয়েছি, যেখানে আপনি রিটেন পার্ট এবং আলাদাভাবে রিটেন পার্টও আছে আমাদের, যেখানে আমরা লিখে দিই আসলে রিটেন পার্ট কেমন হবে। দেখেন তো, হাউ মেনি কোস্টাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখানে 19 দেওয়া আছে। কোস্টাল ডিস্ট্রিক্ট, কোস্টাল মানে হলো উপকূলীয় এলাকা। আমাদের উপকূলীয় এলাকা আছে কয়টা? 19টা। এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি, দেখেন, এই যে দেখেন, হাউ মেনি কোস্টাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এই যে দেখেন 19 দেওয়া আছে, কোস্টাল ডিস্ট্রিক্ট 19। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে বাংলাদেশে উপকূলীয় এলাকার দৈর্ঘ্য কত, আপনি মনে রাখবেন যে আমাদের কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য হলো 711 কিলোমিটার। এই জিনিসগুলো মাথায় রাখবেন। একটা প্রশ্নের সাথে আপনার কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখেন, হাউ মেনি ডিভিশনস অফ বাংলাদেশ হ্যাভ নো বর্ডার কানেকশন উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো বর্ডার কানেকশন নাই। ঠিক আছে, এরকম দুটো ডিভিশন, কি ডিভিশন বলছে, ডিস্ট্রিক্ট বলে না, ডিভিশন মানে বিভাগ। একটা হলো ঢাকা, একটা হলো ঢাকা, আর আরেকটা হলো বরিশাল। এখন অনেকে আপনাদের বলতে পারেন যে স্যার আমরা আগে জানতাম যে ঢাকার সাথে আছে, যখন থেকে ময়মনসিংহ বিভাগ ঢাকা থেকে আলাদা হয়ে গেল, ময়মনসিংহ ঢাকা থেকে আলাদা হয়ে গেল, তখন থেকে ঢাকার সাথে কোনো কানেকশন নাই। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু রিটেন পরীক্ষায় কি এসে থাকে। এরপরে আপনি দেখেন, মায়ানমার হ্যাজ নো বর্ডার কানেকশন উইথ হাউ মেনি ডিভিশনস অফ বাংলাদেশ। 60টার সাথে নাই, কারণ মায়ানমারের শুধুমাত্র চট্টগ্রামের সাথে আছে, বাকি কোনো বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সো মায়ানমারের একমাত্র কোন বিভাগের সাথে আছে? চট্টগ্রামের। কেমন? আচ্ছা, এরপরে আপনি দেখেন, আচ্ছা আচ্ছা এখন আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন বলি। ইন্ডিয়া ইজ নট কানেক্টেড উইথ হুইচ টু বর্ডার ডিস্ট্রিক্টস। এটা যখন দেয় তখন অনেক স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায় যে ইন্ডিয়ার দুটো ডিস্ট্রিক্টের সাথে কোনো বর্ডার নাই, দুটো ডিস্ট্রিক্টের সাথে ইন্ডিয়ার কোনো বর্ডার নাই। এটা যখন বলে তখন অনেকে কনফিউশন হয়ে যায়। একটা হলো কক্সবাজার, একটা হলো বান্দরবন। তার মানে কক্সবাজার এবং বান্দরবনে ইন্ডিয়ার সাথে কোনো বর্ডার নাই, এটা মাথায় রাখবেন, কক্সবাজার এবং বান্দরবনে। ঠিক আছে, দেখেন আমি আমার শিক্ষকতা জীবনের গত 18 বছরে দেখেছি যে একটা স্টুডেন্ট কেন ভুল করে এটা তাকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কিন্তু এক জায়গায় ভুল করে না, এক একজন মানুষ এক এক জায়গায় ভুল করে, তার এক একটা দুর্বল পয়েন্ট থাকে। আপনার দুর্বল পয়েন্ট নিয়ে আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি একটা ভালো ব্যাংকের প্রিপারেশন নিতে চান, সবার আগে যেই কাজটা করবেন আমার ভাই বোনেরা, সেটা হচ্ছে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে সার্কুলারগুলো কি দিচ্ছে, কোথায় কোথায় জব সার্কুলার আছে,
সেই জব সার্কুলারগুলা আপনারা একটু কষ্ট করে লিখে রাখবেন, যে এখানে এখানে জব সার্কুলার দিয়েছে, একটা ডায়েরিতে আপনি সেই জব সার্কুলার কবে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা আপনি লিখে রাখবেন, এবং সেই সার্কুলারটা আপনি ভালো করে পড়বেন যে আসলে সেই সার্কুলারে কি কি ক্রাইটেরিয়া দিয়েছে, এবং সেই জব সার্কুলার অনুযায়ী আপনি আপনার প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যে প্রিপারেশনটা নিব বা আমরা যে প্রিপারেশনটি নিচ্ছি, এখানে যদি আমাদের ভুল হয় আমরা কিভাবে নিব, আমরা কিভাবে বুঝবো? আপনি যদি কোনো প্রিপারেশন নিতে চান, সবার আগে ওইখান থেকে যে আপনার প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে, অর্থাৎ সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। জব সার্কুলারে আপনাকে কোথা থেকে পরীক্ষা নেবে, কোন জায়গা থেকে পরীক্ষা নেবে সেগুলো দেওয়া থাকে। আপনি সেই সার্কুলারে পরীক্ষার বিষয়গুলো আনবেন। আপনি প্রিভিয়াস সময়ে ওখান থেকে কি কি পরীক্ষাগুলো আসছে, প্রশ্নগুলো আসছে, পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে কি কি প্রশ্ন দিয়েছে, সেই জিনিসগুলো কষ্ট করে আপনারা একটু কালেকশন রাখবেন। এটা কিন্তু আপনার নিজের জন্য আপনার করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার বিষয় হচ্ছে যে একটা মানুষের কিন্তু সব জায়গায় দুর্বল পয়েন্ট থাকে না। যেমন দেখবেন কেউ ইংলিশে অনেক ভালো, কেউ ম্যাথে অনেক ভালো, কেউ আবার দেখবেন ইংলিশ ম্যাথ দুটোতেই খারাপ, কেউ আবার দেখবেন জিকে এবং বাংলাতে খুব খারাপ। সো আপনার উইক পয়েন্টটা নিয়ে আপনাকে আগে কাজ করতে হবে। আপনার যে জায়গাগুলোতে দুর্বলতা সেই জায়গাগুলোতে আপনার একটু কাজ করতে হবে, এবং এই দুর্বলতাগুলো আপনার হচ্ছে ওখানে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই জায়গাগুলোতে দুর্বলতা। ভালো হয় আপনি যদি একটা টপিক, যেমন ধরেন বাংলার সবগুলো টপিকে কিন্তু আপনি দুর্বল না, জিকের সবগুলো, যেমন অনেকে আছে জিকের ক্ষেত্রে আমাকে বলে যে স্যার আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুব ভালো পারি, বাংলাদেশ অ্যাফেয়ার্স আমার প্যাচ লাগে। অনেকে বলে স্যার আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স খুব ভালো পারি, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পারি না। অনেকে বলে স্যার আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল পারি, বাট আমি যখন ভূগোল রিলেটেড কোনো কিছু পড়তে যাই, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোনো কিছু পড়তে যাই, ব্যাংকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই জায়গাগুলোতে স্যার আমার একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, সেই ক্ষেত্রে আপনি টপিকগুলোর নামও একটু কষ্ট করে সাবজেক্ট ওয়াইজ দেখেন আপনার ক্যারিয়ার, আপনার জায়গা, আপনি আপনার নিজের জায়গায় অবস্থান ক্রিয়েট করতে যাচ্ছেন। সো আপনি আপনার ওই জায়গায় আপনার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিকে প্রবলেমগুলো আছে। আমি নিজেও এই জিনিসগুলো করেছিলাম আমার ছাত্র জীবনে। তাহলে কি হয়, আপনি আপনার প্রিপারেশনের জিনিসটা বুঝতে পারবেন। অনেকে যেই জায়গাতে ভালো পারে সে সেটাতে বেশি পড়ে, কিন্তু যেই জায়গাটা সে পারে না সেই জায়গাটা সে হাত দেয় না। এটা কেন জানি আমাদের একটা মানব জাতির একটা নিয়ম, আমাদের সবার, আমরা যেটা পারি সেটা নিয়ে আমরা বেশি পড়ে থাকি, বাট যেটা আমি কম পারি সেটাকে যদি আমি একটু স্কিল করি, একটু চেষ্টা করি, তাহলে আমি আলো বেশি পারবো। আরেকটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। যেমন আমাদের স্বর্ণা ভট্টাচার্য বলছে স্যার পড়তে বসলে মনে হয় পারি, কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্কিং হয়, কি করব স্যার? খুব সুন্দর একটা প্রশ্ন বলছে আমাদের স্বর্ণা। এখানে বিষয়টা আমি আপনাকে বলি যে আপনার যদি নেগেটিভ মার্কিং হয় অনেক বেশি, প্রথম আপনি সলভ করতে গেলে নেগেটিভ মার্কিং হবে, তখন আপনার কাছে মনে হবে যে না আমার এত নেগেটিভ মার্কিং হচ্ছে, আমি বোধহয় পারবো না। এই জায়গাটাকে আপনাকে ওভারটেক করতে হবে। ওই মেন্টাল স্ট্রেংথ বা পেশেন্সটা আপনার রাখতে হবে, এবং আপনি ওই স্ট্রেংথ বা পেশেন্সটা যদি রাখেন তাহলে আপনি দেখবেন আপনি পারবেন। প্রথম ভয় বেশি, ভুল বেশি হবে, এবং এই ভুল হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। যত মডেল টেস্টগুলো আপনি দিবেন তত দেখবেন আপনি একটা জায়গা থেকে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ভালোভাবে যে কোনো জব পাওয়ার জন্য আপনি কোন জিনিসটা পারবেন, কোন জিনিসটা পারবেন না, এই বিষয়টা আপনাকে জানতে হবে, এবং আপনার এই দুর্বলতা আইডেন্টিফাই করার পরে আরেকটা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে, আসলে কোনটা পরীক্ষায় আসে কোনটা আসে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনি দেখেন, আপনাদেরকে আমি একটা বিষয় বলি, আমাদের লেকচার শিটগুলোতে যেটা আছে, আমরা যে টপিকগুলো দিই আপনাদেরকে বলি, ওইখানে কিন্তু শুরুতে আমরা টপিক বলে দিই। আপনার দেখবেন আপনি আপনি দেখবেন আপনার টপিক সিলেকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন দেখেন আমি একটু আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে ব্যাংকের জিকেতে, ব্যাংকে আমরা 6টা লেকচার রেখেছি, একটা ক্লাস আমরা সাম্প্রতিকের উপর দেই। আমি জাস্ট টপিকগুলো দেখাচ্ছি, দেখেন কোন কোন টপিকগুলো থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার একটা আইডিয়া হবে যে আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আপনি আইডিয়া, যেমন আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনি বিসিএস এর মতো পুরাটা সব কিছু যদি পড়েন, সব কিছু পড়েন, ঠিক আছে, আপনি অনেক কিছু জানেন, যদি আপনি বিসিএস প্রিপারেশন নেন তাহলে আপনার জন্য ব্যাংকের জিকে অনেকটা ইজি হয়ে যাবে অনেক কিছুতে। কিন্তু আপনি যদি শুধু ব্যাংকের প্রিপারেশন নেন তাহলে আপনাকে কিন্তু জানতে হবে যে আসলে জিকের কোন জিনিসটা আপনি পারবেন। যেমন জিকের ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে সবার আগে বলি যে ভাই আপনারা একটু খবর টবর দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে বলে যে আমি সব কিছু রেডি করে দিব। দেখেন, আপনার চাকরি পাইতে যদি 6 মাস সময় লাগে, আপনি ওই 6 মাসে যদি কোনো তথ্য আসে সেগুলো আপনাকে পড়তে হবে না, আপনি প্রতিদিনের অর্থনীতির পাতাটা দেখবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ভাই যে কোনো ব্যাংকে যে কোনো জায়গায় ভাইবা দিলে আপনাকে অর্থনীতি নিয়ে প্রশ্ন করবে, ভাই
দয়া করে আপনি অবশ্যই ডেইলি অর্থনীতির পাতাটা দেখবেন। আপনারা মোবাইল ইউজ করেন, মোবাইলের মধ্যে কাইন্ডলি একটু আপনারা এই তথ্যগুলো পড়বেন। আপনারা মোবাইলে পত্রিকা পড়েন, যদি বড় পত্রিকা পড়ার সুযোগ না পান নিজের সময়টাকে কাজে লাগান। আপনি নিজের সময়টাকে কাজে না লাগালে হবে না। আপনি আন্তর্জাতিক কি ঘটনাগুলো ঘটে এই খবরগুলো শোনেন। আপনাকে অনেক বেশি খবর শুনতে হবে না, আপনি একটা খবর অন্তত শোনেন। আপনি অন্তত প্রতিদিন যদি কোনো একটা খবরের পাতায় আপনি যদি চোখ বুলান, আপনি যদি প্রতিদিন খবরের পাতায় মাত্র আপনার 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা আপনি সময় দেন, অ্যাটলিস্ট দেখবেন 6 মাস পরে আপনি অন্য সবার থেকে আপনি তথ্য অনেক বেশি জানেন। আমাদের স্টুডেন্টরা, আমি আমার পড়ানোর লাইফে দেখছি যে আসলে খারাপ করার প্রধানতম কারণ হচ্ছে তারা আসলে জানেই না যে আসলে কোন জায়গাটা পড়তে হবে আর কোন জায়গাটা পড়তে হবে না। সো সাম্প্রতিক বিষয় বা তথ্যে আপনারা একটু গুরুত্ব দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আপনারা একটু দেখেন, লেকচার শিটে যদি দেখি আমরা যে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ, যেটা আমি আপনাদেরকে পড়াইছি জিওগ্রাফি রিলেটেড আমাদের বাংলাদেশের বিভাগ বা এগুলো নিয়ে আপনারা দেখবেন। আমরা লেকচার 1 এটা নিয়ে বলছে, আমরা আমাদের লিবারেশন ওয়ার নিয়ে পড়িয়েছি। তার মানে লিবারেশন ওয়ারের তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ভাই। আপনি যেখানে জিকে প্রিপারেশন দেন, আমি সবাইকে বলবো সবার আগে আপনি 52 ভাষা আন্দোলন পড়েন, আপনি 54 যুক্তফ্রন্ট নির্বাচন পড়েন, আপনি 66 6 দফা পড়েন, ভাই এগুলো চেঞ্জ হবে না। আপনি 69 গণ অভ্যুত্থান পড়েন, আপনি 70 নির্বাচন পড়েন, 71 মুক্তিযুদ্ধ পড়েন, এগুলো নিয়ে আপনি দেখবেন প্রশ্ন আসবেই। এগুলো চেঞ্জ হবে না ঘটনা, এবং এগুলো একজন নাগরিক হিসেবে আপনার জানা দরকার। আপনি দেখেন বাংলাদেশের যত জায়গায় যাবেন আপনি দেখবেন তারা সবাই আমরা এগুলো পড়াই। এবং লেকচার 1-এ বিদ্যাবাড়ি কিন্তু এই বিদ্যাবাড়ি লেকচার 1-এ বিদ্যাবাড়ি এই জিনিসগুলো সাজিয়েছে। এরপর লেকচার 2-তে দেখেন ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আপনারা এই জিনিসগুলো আলোচনা করবেন, ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে। তারপরে আমাদের যে ব্যাংকিং নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করবেন। আপনারা কি জানেন কাঠামোর ভিত্তিতে ব্যাংক কয় প্রকার? কাঠামোর ভিত্তিতে ব্যাংক হচ্ছে 5 প্রকার। কাঠামোর ভিত্তিতে ব্যাংক 5 প্রকার। ইউনিট ব্যাংক আছে এর মধ্যে, ব্রাঞ্চ ব্যাংক আছে এর মধ্যে, তারপরে এর মধ্যে আছে আপনার চেইন ব্যাংক আছে, এর মধ্যে গ্রুপ ব্যাংক আছে, এর মধ্যে মিক্সড ব্যাংক আছে। কাঠামোর ভিত্তিতে ব্যাংক 5 প্রকার। এগুলো কিন্তু পরীক্ষা আসে, আমরা কিন্তু পড়াই ব্যাংকিং নিয়ে। যেমন আপনাকে যদি প্রশ্ন করে, যেমন ধরেন আমি বলি যে কাঠামোর ভিত্তিতে ব্যাংক কয় প্রকার, এই প্রশ্নটা অনেকে দিলে অনেকে পারবে না। সবাই বলে যে আমাদের 2 ধরনের ব্যাংক আছে, একটাকে তফসিলি ব্যাংক বলে, একটাকে অতফসিলি ব্যাংক বলে। এটা যেমন আপনাকে জানতে হবে। কাঠামোর ভিত্তিতে ব্যাংক কয় প্রকার সেটাও জানতে হবে। যেমন কাঠামোর ভিত্তিতে যারা জানেন না তারা একটু লিখে রাখেন, ভিত্তিতে ব্যাংক মূলত 5 প্রকার। মূলত 5 প্রকার, 5 প্রকার কাঠামোর ভিত্তিতে, ঠিক আছে। যেমন ধরেন আপনি 1 নম্বরে বলতে পারেন একক ব্যাংক। একক ব্যাংকে ইংরেজিতে বলা হয় ইউনিট ব্যাংক, একক ব্যাংক। কেমন? আচ্ছা, যেমন আপনি বলতে পারেন ব্রাঞ্চ ব্যাংক, ঠিক আছে। তারপরে আপনি বলতে পারেন হচ্ছে আপনার চেইন ব্যাংক, কেমন। তারপরে আপনি বলতে পারেন হলো গ্রুপ ব্যাংক, ঠিক আছে। তারপরে আপনি বলতে পারেন হলো মিক্সড ব্যাংক, মিক্সড ব্যাংক, রাইট, মিক্সড ব্যাংক লিখিনি আমি, মিক্সড ব্যাংক। এই ব্যাংকগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসে আলোচনা করি সবসময়। আমরা আমাদের বিদ্যাবাড়ির ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করি যে আসলে একক ব্যাংক কি, ব্রাঞ্চ ব্যাংক কি, চেইন ব্যাংক কি, গ্রুপ ব্যাংক কি, মিক্সড ব্যাংক কি, এগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসে আলোচনা করি। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। একক ব্যাংক, যেমন আপনি যদি দেখেন ইউএসএর ম্যাক্সিমাম ব্যাংকগুলো হচ্ছে একক ব্যাংক, যার একটা মাত্র শাখা থাকে তাকে একক ব্যাংক বলে। আবার আমাদের দেশের যারা আমরা ব্যাংকে ট্রানজ্যাকশন করি তাদের কিন্তু ব্রাঞ্চ ব্যাংক নিয়ে আমাদের খুব ভালো একটা আইডিয়া আছে, ব্রাঞ্চ ব্যাংক নিয়ে। কারণ আমাদের ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি যে আমাদের ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ব্যাংকগুলো হলো ব্রাঞ্চ ব্যাংক। ব্রাঞ্চ ব্যাংকগুলো হচ্ছে ব্রিটিশ ব্যাংকিং সিস্টেম বলা হয় ব্রাঞ্চ ব্যাংকে, ঠিক আছে, ব্রিটিশ ব্যাংকিং সিস্টেম। কারণ ব্রিটিশরা ব্রাঞ্চ ব্যাংকিংয়ে অভ্যস্ত। এই সেমভাবে আমরা চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিক্সড ব্যাংক এই জিনিসগুলো পড়াই। এছাড়া তো আপনারা দেখেন যে আরও ব্যাংক আছে, যেমন আমরা তফসিলি ব্যাংক বলি, অতফসিলি ব্যাংক বলি। তফসিলি ব্যাংক যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলে, বাংলাদেশ ব্যাংকের থেকে লাইসেন্স পায়, তফসিলি ব্যাংক বলে। অতফসিলি ব্যাংক যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলার শর্তে তারা পরিচালিত হয়, তাদেরকে অতফসিলি ব্যাংক বলে। আপনাকে তফসিলি ব্যাংকের সংখ্যা জানতে হবে, অতফসিলি ব্যাংকের সংখ্যা জানতে হবে, ঠিক আছে, এগুলো নিয়ে জানতে হবে। আপনি আমাদের দেশের ইকোনমিক সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে, ব্যাংকিং সিস্টেম ছাড়াও বিমা সম্পর্কে জানতে হবে, ইকোনমিক সিস্টেম সম্পর্কে জানতে হবে, ইকোনমি। যেমন ধরেন আমাদের বাংলাদেশে আমরা যদি বলি, যেমন বাংলাদেশ একটা মিশ্র অর্থনীতির দেশ, আমরা হলাম
মিশ্র অর্থনীতির দেশ। আপনাকে আমরা ক্লাসে যেটা চেষ্টা করি সেখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে আসলে আপনাকে বোঝানোর জন্য যে সমাজতন্ত্র কি, পুঁজিবাদ কি, মিশ্র অর্থনীতি কি, এই জিনিসগুলো কিন্তু আমরা বলার চেষ্টা করি আপনাদেরকে। সো আপনারা মিশ্র অর্থনীতি নিয়ে জানার চেষ্টা করবেন। যেমন আমাদের কর যদি বলি, আমাদের কর হয় দুই ধরনের, হ্যাঁ, একটাকে আমরা প্রত্যক্ষ কর বলি, একটাকে আমরা প্রত্যক্ষ কর বলি। ঠিক আছে, আজকে আমি একটু বেসিক জিনিসগুলো বেশি আলোচনা করতেছি, অন্য ক্লাসগুলোতে অনেক সময় কঠিন জিনিসগুলো বেশি আলোচনা করি। সো আজকে একটু বেসিক জিনিসগুলো আলোচনা করছি, কারণ বেসিক বিষয় সম্পর্কে আপনার আইডিয়া থাকা দরকার আছে। প্রত্যক্ষ কর আছে, আরেকটাকে বলা হয় পরোক্ষ কর। তাহলে আমাদের কর মূলত দুই ধরনের, একটাকে আমরা প্রত্যক্ষ কর বলি, একটাকে আমরা পরোক্ষ কর বলি। প্রত্যক্ষ করের মধ্যে আমরা বলতে পারি, প্রত্যক্ষ করের মধ্যে আয়কর। আয়কর হলো, অর্থাৎ প্রত্যক্ষ কর বলতে কি বোঝায়, যে এই করটা বা যে বিষয়টার উপরে আপনি ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি যদি কর না দেন সরকার আপনাকে ধরবে, এনবিআর আপনাকে ধরবে, সেটাকে বলা হয় আয়কর। অর্থাৎ সবাইকে কর দেওয়া উচিত, যারা কর দেওয়ার যোগ্য, রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের সহযোগিতার জন্য সকলকে কর দেওয়া উচিত। সো প্রত্যক্ষ কর হচ্ছে আয়কর। আমি রিসেন্টলি দেখলাম একটা পরীক্ষায় যেখানে অপশানে আয়কর নাই। তাহলে প্রত্যক্ষ করের আরেকটা উদাহরণ কি? প্রত্যক্ষ করের আরেকটা উদাহরণ হলো ভূমি কর। আপনার যে ভূমি আছে সেই ভূমির করগুলো আপনি দিবেন, এটাকে ভূমি কর বলে। কেমন? আচ্ছা, পরোক্ষ করের মধ্যে আপনি ধরেন বলতে পারেন হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে ভ্যাট বলা হয়। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করে মূল্য সংযোজন কর থেকে, ঠিক আছে, ভ্যাটের থেকে। এবং ভ্যাট আমাদের দেশে চালু হয় 1 জুলাই 1991 সালে, ঠিক আছে। ভ্যাটের পূর্ণরূপ পরীক্ষা আসে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় রাখাটা খুবই জরুরি, ঠিক আছে। আমাদের তানভীর বলছে, স্যার ব্যাংক জব প্রিপারেশন যদি এখন থেকে নেই তাহলে কোন সাবজেক্টগুলো কখনো চেঞ্জ হবে না 2-3 ইয়ার পরেও একটু বলেন স্যার। ওকে, এগুলো আমি সব ক্লাসেই বলি, যে যেমন 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো সম্পর্কে জানবেন। এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। আমি একটু এই যে আপনাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করছি যে আসলে কোন জায়গাগুলোতে আপনারা ফোকাস করবেন। এই যে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমটা পড়তে পারেন, আপনি আমাদের বাংলাদেশ ব্যাংক নিয়ে পড়তে পারেন, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর, বর্তমান গভর্নর, বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি, বাংলাদেশ ব্যাংক বছরে কয়বার মুদ্রানীতি প্রণয়ন করে, 2বার মুদ্রানীতি প্রণয়ন করে, ঠিক আছে, আমাদের ব্যাংক নোট কয়টা, ঠিক আছে, ব্যাংক নোট জিনিসটা কি, তারপরে সরকারি নোট জিনিসটা কি, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনি একটু পড়ার চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো থেকে আপনি দেখবেন প্রায় সময় প্রশ্ন আসে। আমি কিন্তু ছেলে মেয়েদেরকে প্রায় সময় বলি যে দেখেন, প্রশ্ন সবসময় এক ধাঁচে পড়ালেখা করলে হবে না। একজন শিক্ষককে যেমন তার পড়াটাকে সবসময় আপডেটেড থাকতে হয়, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনি একই প্যাটার্নে যদি সবসময় প্রশ্ন হয় তাহলে কিন্তু একটা ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় বুঝে ফেলবে কোনটা। সো প্রতিনিয়ত পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়। সো আপনাকে আপনার প্রিপারেশন ওই প্যাটার্নের সাথে চেঞ্জ করতে হবে। এই জন্য একজন শিক্ষককে যখন পড়াবে, আমরা সবসময় বলি উনিও কিন্তু ওনার প্যাটার্ন চেঞ্জের সাথে ওনার পড়াটা পড়াবে, বা কী ধরনের প্যাটার্ন চেঞ্জ হলে স্টুডেন্ট যাতে পরীক্ষায় পারে সেটাও কিন্তু বলতে হবে। যেমন আমি সবসময় বলি যে কৃষি নিয়ে আপনারা পড়বেন, কৃষি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। একটা সময় অনেকে বলতো যে প্রাচীন ইতিহাস নিয়ে নাকি ব্যাংকে প্রশ্ন আসে না, বাট আপনি দেখেন এখন প্রাচীন ইতিহাস নিয়েও কিন্তু ব্যাংকে প্রশ্ন আসে। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এটা বাংলাদেশ ব্যাংকের রেডি পরীক্ষা আসছে। সো তার মানে কি, আপনি দেখেন প্রাচীন ইতিহাস নিয়ে প্রশ্ন আসে, কৃষি নিয়েও আমাদের এখন প্রশ্ন আসে। সো আপনাকে আসলে ভিতরের জায়গাগুলোকে দেখতে হবে। তো যে জায়গাটা আমরা ছিলাম আর কি, আপনি দেখেন তো ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইকোনমি অফ বাংলাদেশ, আমাদের গভর্নমেন্টের যে মেগা প্রজেক্টগুলো, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। এরপরে দেখেন আপনি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন বা আমাদের বাংলাদেশের আপনার যে সংবিধান, এটা নিয়ে কিন্তু আপনি জানেন। দেখেন সংবিধান কিন্তু সহজে পরিবর্তন হয় না, এবং সংবিধান পরিবর্তন করার প্রসেসটা অনেক বিশাল এবং এত সহজ না। সো এই জন্য সংবিধান নিয়ে পড়বেন। যেমন ধরেন সংবিধানের প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে আপনি দেখেন যে লিখিত সংবিধান আছে, ঠিক আছে, লিখিত সংবিধান, তারপর আপনি দেখেন অলিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে, ঠিক আছে। তারপরে দেখেন হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আছে, সুপরিবর্তনীয় সংবিধান আছে, কেমন, সুপরিবর্তনীয় সংবিধান আছে। তারপরে দেখবেন হচ্ছে আপনি দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে,
দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। সো এই জিনিসগুলো সম্পর্কে না আপনাকে আইডিয়া থাকতে হবে। দুষ্পরিবর্তনীয় সংবিধান কেমন, এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা। যেমন ধরেন আপনাকে বললো যে লিখিত সংবিধান কি। লিখিত সংবিধান হচ্ছে ধরেন আমাদের সংবিধান, ভারতের সংবিধান, যেটা লিখিত সংবিধান। অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান হচ্ছে স্পেনের সংবিধান, ব্রিটেনের সংবিধান, নিউজিল্যান্ডের সংবিধান, অলিখিত সংবিধান। লিখিত সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান, মানে যেটা সহজে পরিবর্তন করা যায় না। তার মানে দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে যেটা সহজে কি করা যায় না, পরিবর্তন করা যায় না। আর অলিখিত সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, যেটা সহজে পরিবর্তন করা যায়। সো কোন সংবিধান সহজে পরিবর্তন করা যায় না যদি আপনাকে প্রশ্ন করে, তাহলে আপনি বলবেন হচ্ছে লিখিত সংবিধান। আর কোন সংবিধান সহজে পরিবর্তন করা যায় যদি বলে, আপনি বলবেন লিখিত সংবিধান। আমাদের বাংলাদেশের সংবিধানের যে বিষয়গুলো আছে, যেমন ধরেন আমাদের বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা, বেসিক বিষয়গুলো আজকে বলবো। আমাদের অনুচ্ছেদ আছে হচ্ছে 153টি। আপনাকে যদি প্রশ্ন করে যে আমাদের অধ্যায় আছে কয়টি, আমরা বলবো আমাদের অধ্যায় আছে হচ্ছে 11টি। আপনাকে যদি প্রশ্ন করে যে আমাদের মূলনীতি কয়টা আছে, আপনি বলবেন আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। আপনাকে যদি বলে যে আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি, আপনি বলবেন আমাদের সংবিধানের প্রস্তাবনা হলো 1টি। আপনাকে যদি প্রশ্ন করে যে আমাদের সংবিধানের তফসিল আছে কয়টি, আপনি বলবেন তফসিল আছে হচ্ছে 60টি। আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদেরকে এই যে ক্লাসের ভেতরে অধ্যায়গুলো সম্পর্কে ধারণা দেই, যেমন পঞ্চম ভাগ বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্ট নিয়ে আছে, অষ্টম ভাগ আছে আমাদের মহাহিসাব রক্ষক ও নিরীক্ষক নিয়ে, ঠিক আছে। তারপরে দেখেন অনুচ্ছেদ নিয়ে আমরা বলি 153টা অনুচ্ছেদের মধ্যে কোন কোন অনুচ্ছেদগুলো দরকার, যেমন অর্থ বিল কত নম্বরে আছে, ন্যায়পাল আছে 77 নম্বর অনুচ্ছেদে, বাংলা ভাষাকে কত নম্বর অনুচ্ছেদে রাখা হয়েছে, ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো আমরা বলি। মূলনীতি হলো আমাদের 4টা, এই 4টা মূলনীতি নিয়ে আমরা বলি। আমরা প্রস্তাবনা একটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নিয়ে বলি। তফসিল কি জিনিস, তফসিলগুলো সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করি। সো আমরা যে এই কাজটা করি, আমরা চেষ্টা করি আপনাদেরকে এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এবং একটা কমপ্লিট প্রিপারেশন বিদ্যাবাড়ি চেষ্টা করে তার জায়গা থেকে নেওয়ার জন্য। এরপরে দেখেন আমরা যে লেকচার 4 দেখি, দেখেন আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন যে বিষয়, ইন্ট্রোডাকশন টু কন্টিনেন্টস, আপনি মহাদেশগুলো নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে, যেটা আমি আপনাদেরকে এখন বলছি। মহাদেশগুলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, প্রত্যেকটা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, সবগুলো মহাদেশ নিয়ে আপনি জানবেন। আপনি কি জানেন পৃথিবীতে সবচাইতে বেশি দেশ আছে হচ্ছে আফ্রিকা মহাদেশের, এবং পৃথিবীতে সবচেয়ে কম দেশ হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের, মাত্র 12টা। আফ্রিকা দেশ হচ্ছে 54টা। আপনারা যেই কাজটা করেন, আপনারা ওশেনিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ বলে আপনারা ওশেনিয়া মহাদেশকে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দেশ সংখ্যা কম দেন। নো, ওশেনিয়া মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে 14টা, আর দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে 12টা। এবং আপনাকে আরেকটা জিনিস বলি যে এশিয়ার মধ্যে এবং এই ইউরোপের মধ্যে দুটো মহাদেশে রাশিয়া পড়েছে। তাহলে এশিয়াতে বড় দেশ হয় চীন, আর রাশিয়া কেন ইউরোপের বড় দেশ, এগুলোর ব্যাখ্যাগুলো কিন্তু আমরা ক্লাসে করি। আমরা রাশিয়া সম্পর্কে, আমেরিকা সম্পর্কে, ব্রিটেন সম্পর্কে, ফ্রান্স সম্পর্কে, ভারত সম্পর্কে, জার্মানি সম্পর্কে, প্রত্যেকটা দেশ সম্পর্কে ক্লাসে আমরা বলি। এবং নট অনলি দ্যাট, আমরা লেকচার 5-এ বিদ্যাবাড়ি যুদ্ধ নিয়ে যত যুদ্ধ, মারামারি, কাটাকাটি সব আমরা লেকচার 5-এ রেখে এখানে ওয়ার্ল্ড ওয়ার, তারপরে দি ওয়ার্ল্ড ফেমাস মিলিটারি অর্গানাইজেশনগুলো, নিউক্লিয়ার এগ্রিমেন্টগুলো নিয়ে, সবগুলো নিয়ে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যত যুদ্ধ নিয়ে লেকচার 5-এ আলোচনা করি। লেকচার 6 আমরা ইউনাইটেড নেশনস হচ্ছে যত সংগঠনগুলো আছে সব সংগঠনগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওয়াহিদ মিলন বলছে স্যার খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ ওয়াহিদ। সো আমরা এই জায়গাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে দেখেন লেকচার শিট আমরা তৈরি করেছি বেসড অন সিলেবাস এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটার উপরে। নট অনলি দ্যাট, আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আপনি দেখবেন লেকচারের শুরুতে আমরা কন্টেন্টগুলো দিয়ে দিই, আসলে যে কোন কোন কন্টেন্টগুলো আমরা পড়াবো এই কন্টেন্টগুলো কিন্তু আমরা দিয়ে দিই, যে লেকচার 1-এ কোন কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের উপরে ভেতরে ইনফরমেশন থাকে। নট অনলি ইনফরমেশন, প্রত্যেকটা কন্টেন্টের শেষে আমরা যেই কাজটা করি, প্রত্যেকটা শেষে আমরা কিন্তু টিচার্স ওয়ার্ক রাখি, যেটা আমি আপনাদেরকে সলভ করিয়েছি। এবং এই টিচার্স ওয়ার্ক থাকে, ওয়ান ওয়ার্ড আনসার থাকে, যে দেখেন ওয়ান ওয়ার্ড আনসার থাকে, এই ওয়ান ওয়ার্ড আনসার থাকে। তারপরে এই যে টিচার্স ওয়ার্ক থাকে, এখানে টিচার্স ওয়ার্ক যেটা আমি আপনাদেরকে সলভ করেছি সেগুলো থাকে। এবং আপনার হচ্ছে আপনি যদি দেখেন, দেখেন লেকচার শিটের আমি একটু দেখাই আপনাদেরকে আরেকটু, তাইলে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনি যে প্রিপারেশনটা নেবেন সেই জিনিসটা সম্পর্কে আপনার তো একটা আসলে আইডিয়া থাকতে হবে,
ঠিক আছে, বিদ্যাবাড়ির কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ানোর চেষ্টা করে। এবং আমাদের এখানে আমি আরও দেখাবো আপনাদেরকে আরও কিছু, একটু দেখেন লেকচার শিটটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা মিনিট, আমি এই যে দেখবেন ওয়ান ওয়ার্ড অ্যান্সার, কিন্তু এই যে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, কিন্তু এটা হচ্ছে লেকচার ওয়ান ওয়ার্ড অ্যান্সার অনেকগুলো আছে, টপিকের পর 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 ওয়ান ওয়ার্ড অ্যান্সারগুলো আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো প্র্যাকটিস। প্রচুর এই যে রিটেন পার্ট, দেখেন আলাদাভাবে রিটেন পার্ট আমরা দিয়ে দেই, আলাদাভাবে রিটেন পার্ট, খেয়াল করেন আলাদাভাবে রিটেন পার্ট। এবং এই রিটেন পার্টে কোন রিটেন কোশ্চেন কোথা থেকে আসছে দেখেন, দি ম্যানিফেস্টো ফর ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাংলাদেশ ব্যাংক ক্যাশে 2023 সালে আসছে। তার মানে আপনাকে ওই লেকচার শিট থেকে রিটেন পার্টে কি কি আসছে সেগুলোও কিন্তু আমরা এখানে শেয়ার করি, ঠিক আছে। এবং নট অনলি দ্যাট, আপনি যদি দেখেন রিটেন পার্টও আপনি পড়ছেন, একই সঙ্গে আপনার অনেক প্রশ্ন থাকে। দেখেন রিটেন পার্টে কত প্রশ্ন দিয়েছি, দেখেন এখানে রিটেন পার্টে প্রায় অ্যারাউন্ড, আপনাকে বলি প্রথম লেকচারেই আপনাকে জাস্ট একটু আমি সংখ্যাটা বলবো, তাহলে আপনি মিলায় দেখবেন। এই যে দেখেন প্রথম পার্টেই হলো আপনার এই যে দেখেন 99টা কোশ্চেন আছে প্রথম পার্টে, দেখেন 99 কোশ্চেন, 99 রিটেন কোশ্চেন আছে। এরপরে রিটেন পার্ট শেষ হওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টস ওয়ার্ক রাখি। আপনি এই এমসিকিউগুলো সলভ করবেন, যতগুলো এমসিকিউ আছে এই এমসিকিউগুলো দেখেন। এখানে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে, এরকম প্রচুর প্রশ্ন। এই যে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখার করেন কে, মগো কটিল্য কার নাম, এরকম প্রচুর এমসিকিউগুলো আমরা দিয়ে দেই, প্রচুর এমসিকিউ। কারণ আমরা দেখছি আপনি যদি লেকচার শিটটা ভালো করে পড়ে তারপরে আপনি এমসিকিউগুলো সলভ করেন, তাহলে আপনার এমসিকিউগুলো মনে থাকবে। মানে এমসিকিউ সংখ্যাটাও আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখলে অবাক হবেন যে আসলে কয়টা এমসিকিউ থাকে। দেখেন এটা কিন্তু মানে যে কোনো বই থেকে আমাদের লেকচার শিট কোনো অংশে কম না, ঠিক আছে। আপনি দেখেন এই 243টা আপনার হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক এমসিকিউ দিছি, 243 কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল দিয়ে শেষ, 243টা এমসিকিউ। এরপরে দেখেন আপনি হোমওয়ার্ক দিয়ে দেয়, আমরা হোমওয়ার্কের মধ্যেও সেগুলোর উত্তর দেওয়া থাকে, হোমওয়ার্কেও প্রচুর পরিমাণে এমসিকিউ থাকে। এবং হোমওয়ার্কে আমরা 243টা তো ওইখানে দেখলেন। এরপরে দেখেন হোমওয়ার্কে আপনাকে দেখাই, হোমওয়ার্কে আপনার হচ্ছে 328টা হোমওয়ার্কের কোশ্চেন আছে। তার মানে দেখেন একটা লেকচার শিট থেকে আপনি যদি প্রায় 550 এমসিকিউ সলভ করেন, আপনার আর কি থাকতে পারে বলেন? একটা লেকচার শিট থেকে আপনি 550 সলভ করলে আপনার কি প্রবলেম থাকবে? আপনার একটা লেকচার শিটে যদি রিটেন পার্ট থাকে, আপনার কেন কমন পড়বে না জিকে? ঠিক আছে। সো এই জায়গাগুলোতে যদি আপনি একটু ফোকাস করেন, তাহলে দেখবেন যে আপনার এই বিষয়গুলো একটু প্রচুর পরিমাণে কি থাকবে, মনে থাকবে, ঠিক আছে। আরও কিছু জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি। যেমন দেখেন আমাদের ব্যাংক জবের যে সার্কুলারগুলো আছে, সেই সার্কুলারগুলোর উপর 2002 সালের ব্যাংক জবের যে সার্কুলার এবং যে আপকামিং সার্কুলার আছে, সেটার উপরে আমরা 85টা ক্লাস আপনাকে দেব। তার মধ্যে 43টা প্রিলি অংশে, লিখিত অংশে 40টা এবং ভাইবা অংশে 2টা ক্লাস থাকবে, প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে। মোট পরীক্ষা থাকবে 95টা। এর মধ্যে প্রিলিতে আমরা 78টা পরীক্ষা নিব, টোটাল 2655টা এমসিকিউ। এবং লিখিত অংশে হচ্ছে আপনার 17টি থাকবে, সেখানে 535 মার্কের থাকবে। জিআরই, ক্লিফস্টোফেল, জিমেট, আইবিএ, বিআইবিএম এর প্রশ্ন সলভ হবে। অর্থাৎ আমরা শুধু বিআইবিএম না, আইবিএ, জিমেট, ক্লিফস্টোফেলগুলো আমরা কি সলভ করাবো। লেকচার শিট এবং ব্যাংক স্যাররা যে স্যার মনে করেন যে ওনার হ্যান্ড নোট দেওয়া দরকার, উনি হ্যান্ড নোট দিবেন, ঠিক আছে। আমি লেকচার শিট পড়াই, আমি কোনো হ্যান্ড নোট দিই না, বাট ওনারা যারা মনে করবেন হ্যান্ড নোট দেওয়ার, ওনারা দিবেন। রিভিউ ক্লাস হবে, সলভ ক্লাস হবে, এক্সাম দিবে, ঠিক আছে। তারপরে কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাস, কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাস। এবং আপনাদের পিলি লিখিতর সম্পূর্ণ সিলেবাসটা কি হবে, এখানে শেষ হবে। আচ্ছা, জিকে স্পেশাল, আমাদের জিকে লেকচার শিটটা বাংলা এবং ইংরেজি 2 ভাষায় আমরা লিখেছি, এবং আমরা বেশিরভাগ ইংলিশে লেখা, আর বাংলাতে স্যাররাও ক্লাস নেন, বুঝাই দেন, কারণ অনেকের ইংলিশে প্রবলেম থাকে, যাতে বুঝতে তার কি হয়, সুবিধা হয়, ঠিক আছে। এবং বিআইবিএম, এফবিএস, আইবিএ যেভাবে নেয় সেভাবে আমরা কভার করব। এবং আমরা ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স টার্মসের উপরে গুরুত্ব দিব ভাই, কারণ আপনাকে ভাইভাতে ফিন্যান্স, ব্যাংকিং এবং ইকোনমিক টার্মসগুলো কি করবে, জিজ্ঞেস করবে। এবং আপনার ফোকাস রাইটিংয়ে আমাদের দেখেন 8টা পার্টের উপরে আমরা নিব। রাইটিং টেকনিক্স, ইজি ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রিসাইজ অ্যান্ড সামারি রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং, ব্যাংকিং অ্যান্ড
ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিস, টোটাল 15 ক্লাসেস থাকবে এবং এটার জন্য আপনি রিটেনের প্রিপারেশনটা নিতে পারবেন। এবং আইবিএ, বিআইবিএম এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী এবং ডেপুটি ডিরেক্টর স্যাররা ওনারা মাঝে মাঝে সময় দিবেন। দীপ স্যার আছেন আমাদের সাথে রকিব স্যার আছেন, অনেক ভালো ক্লাস নেন ইংলিশের। দীপ স্যারও অনেক ভালো ক্লাস নেন। তারপর আমাদের আবিদ স্যার আছেন, উনিও খুবই ভালো ক্লাস নেন, উনি বুয়েটের। আনোয়ার স্যার আছেন, উনিও দারুণ ক্লাস নেন বাংলার উপরে, আমাদের আনোয়ার স্যার। ফুজাইল স্যার আছেন বাংলা। আর জিগেতে আমি আছি, আমি কেমন ক্লাস নেই সেটা তো নিজে বলতে পারি না, এটা আপনারা দিন শেষে ডিসাইড করবেন। বিদ্যাবাড়িতে ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5-এ ভর্তি চলছে এবং এই নাম্বারে আপনারা ফোন দিবেন 09644433300। এই নাম্বারে যখন আপনারা ফোন দিবেন প্লাস বিদ্যাবাড়ির ওয়েবসাইট, ফেসবুক পেজে ভিজিট করলে আপনারা মোটামুটি আমাদের ব্যাংকের কোর্স বা যে কোনো কিছু সম্পর্কে জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, একটাই অনুরোধ থাকবে, সময়টাকে নষ্ট করবেন না। জীবন আপনার জীবনকে সাজানো গোছানোর দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করেন ব্যাংক জবে ভর্তির জন্য, বিদ্যাবাড়ি আপনার পাশে আছে। বিদ্যাবাড়িতে আসুন, বিদ্যাবাড়িতে চেষ্টা করুন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে ক্লাসরুমে দেখা হবে। বিদ্যাবাড়ি আপনাদের সবার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছে। বিদ্যাবাড়িকে পাশে রাখুন, ক্যারিয়ারে ভালো কিছু করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালাম।